This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইস্যু এক, হাসপাতাল থেকে রোগী ও চুরি। হ্যাঁ, এই ঘটনাই তো ঘটেছে। কি হয়েছে জানাবো ডিটেলসে। তার পাশাপাশি ইস্যু 2, আজকের ইস্যু 2, গাড়ি চালিয়ে দেব কাদের বললেন দিলীপ ঘোষ, ডিটেলসে জানাবো আপনাদেরকে। দেখুন, মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত চিকিৎসা ক্ষেত্রে রাজ্যবাসীর একটা বড় অংশের ভরসা সরকারি হাসপাতাল, জেলার হোক কিংবা কলকাতার। বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেতে প্রতিদিন লাখো রোগী সরকারি হাসপাতালে পৌঁছয়, কিন্তু সেখানেই যে লুকিয়ে রয়েছে দালাল চক্রের বড় ফাঁদ, যে ফাঁদে পা দিয়ে মাথায় হাত আদিবাসী পরিবারের। বাংলায় কত চুরির অভিযোগই তো ওঠে। কয়লা, গরু, বালি, পাথর, মাটি, এই সমস্ত অভিযোগ তো ছিলই। তাই বলে এবার রোগীও চুরি। এক সরকারি হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রোগীকে রেফার করেছিলেন চিকিৎসক। সেই রোগীকেই মাঝপথে চুরি করে নার্সিং হোমে ঢুকিয়ে দেয় অ্যাম্বুলেন্স চালক। মালদার ঘটনায় ফের প্রকাশ্যে দালাল চক্রের রমরমা কারবার। এতদিনে সরকারি হাসপাতাল থেকে অনেক কিছু চুরির অভিযোগ উঠেছে। চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, রক্ত, মেডিকেল ওয়েস্ট, এমনকি মৃতদেহ চুরির অভিযোগও উঠেছে। এবার সেই সরকারি হাসপাতাল থেকে রেফার হওয়া রোগীকে মাঝপথে চুরি। মালদার ঘটনায় হতবাক স্বাস্থ্যমহল। সপ্তাহখানেক ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন গাজলের আলাল পাহাড়ি ভিটা এলাকার বাসিন্দা বছর 70-এর কুমার কুড়া। 17ই মার্চ তাকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে তার পরিবার। চিকিৎসক জানান, আমরা গাজল হসপিটালে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর ওখানে কিছুক্ষণ থাকার পর ডাক্তারবাবুরা ওরা বললো যে এখানে মেশিনারিজ নাই, আপনি এক কাজ করুন, আপনি মেডিকেলে নিয়ে যান, মালদা মেডিকেলে নিয়ে যান। চিকিৎসকের পরামর্শ মতো রেফারের কাগজ নিয়ে মালদা মেডিকেল কলেজে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করেন রোগীর পরিবার। গাজল হাসপাতাল থেকে মালদা মেডিকেল কলেজের দূরত্ব প্রায় 30 কিলোমিটার, অথচ সেই রোগী মালদা মেডিকেল কলেজে পৌঁছননি। মেডিকেল কলেজ পেরিয়ে আরও 1 কিলোমিটার দূরে অ্যাম্বুলেন্স ছুটে। গাজল হাসপাতাল থেকে সেই অ্যাম্বুলেন্স পৌঁছয় মালদার রবীন্দ্র ভবনের কাছে একটি নার্সিং হোমে। প্রশ্ন হলো, যে রোগীর পরিবারের আর্থিক সামর্থ্য নেই, যাকে মালদা মেডিকেলে রেফার করেছেন চিকিৎসক, সেই রোগী কি করে নার্সিং হোমে পৌঁছে গেলেন? এখানেই প্রকাশ্যে রোগী চুরির অভিযোগ। কারণ রোগীর পরিবারের দাবি, অ্যাম্বুলেন্স চালক তাদেরকে ভুল বুঝিয়ে জোর করে নার্সিং হোমে ঢুকিয়ে দেয়। অ্যাম্বুলেন্স চালককে আমরা বলেছি যে মালদা মেডিকেল কলেজে আমরা যাব, তো ড্রাইভার বলছে যে এখানে ভালো ট্রিটমেন্ট হয় না আর কি। ওরা বলছে চলুন নার্সিং হোমে, ওরা জোর করে এখান থেকে নিয়ে যায়। না, আমরা যেতে চাইনি আর কি। এবার আমাদের মালদা মেডিকেলে না ঢুকিয়ে দিয়ে নার্সিং হোমে নিয়ে গেছে। এরপর আর কি, যেখানে নিখরচায় চিকিৎসা মিলত, সেখানে বিনা চিকিৎসায় নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে লক্ষাধিক টাকার বিল ধরানোর অভিযোগ গরিব পরিবারের। ডাক্তার নাই, কিছুই নাই, কোনো একটা ফাঁকা মাঠের মতো আছে, কি একটা মুখে লাগিয়ে দিল। 42,000 টাকা দেওয়ার পরও ওনারা বিল করে বসে আছেন আরও 82,000 টাকা। মালদায় নিয়মিত রোগী চুরি হচ্ছে, এই খবর জেলা স্বাস্থ্য দপ্তর এবং জেলা প্রশাসনের কাছে আগেও ছিল এবং এই নিয়ে একাধিকবার অভিযান চালানো হয়েছে, কিন্তু এবার ফল মিলল হাতে নাতে। মোটা টাকার বিল সহ গাফিলতির অভিযোগ রোগীর পরিবারের কাছ থেকে পেয়েই ওই নার্সিংহোমে অভিযান চালায় জেলা স্বাস্থ্য দপ্তর। 20শে মার্চ রোগীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এখন প্রশ্ন হলো, সরকারি হাসপাতালে কতটা সক্রিয় অ্যাম্বুলেন্স চক্র? সেই চক্র কি দেদার রেফার রোগীকে চুরি করছে? এখনো পর্যন্ত কত রোগী এই প্রতারণার শিকার হয়েছেন? নার্সিংহোমের সঙ্গে দালাল চক্রের কি কমিশন সম্পর্ক রয়েছে? পেশেন্ট তো অসুস্থ, অ্যাম্বুলেন্সে তো সব জায়গাতে পেশেন্ট আসবে, ফার্দার যাতে না হয় তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ, পরবর্তীতে হবে না, এবং বর্তমান ম্যানেজারকে আমরা শোকজ করেছি, সাসপেন্ড করেছি। নার্সিং হোম ছিল, প্রাইভেট হাসপাতাল ছিল, তার এগেনস্ট আমরা নেসেসারি অ্যাকশন নিচ্ছি। তার হিয়ারিংটা আগামী সপ্তাহে আমরা করব, আর নেসেসারি যে ফাইন আছে বা যেগুলো পেনাল্টিস সিএ অ্যাক্টে আছে সেটা আমরা ইম্পোজ করব। আমরা অ্যাকশন কিন্তু নিচ্ছি এগেনস্ট। শুধু মালদা নয়, জেলায় জেলায় অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে নানা প্রতারণার অভিযোগ ওঠে। মালদার ঘটনায় তাদের সংগঠন বলছে, কিছু অ্যাম্বুলেন্সের জন্য 102 নিশ্চয়জানীদের জন্য আমাদের বদনাম হচ্ছে। কমিশন পাচ্ছে এরা, এখন কমিশন না পাচ্ছে কি পাচ্ছে না বলতে না পেলে কোনো কিছু সৎ আছে, নালে যাবে কেন? আমরা এই আমরা চাইছি যে এটা উচিত হয়নি,
এর ব্যাপারে যদি কোনো প্রশাসন স্টেপ নেওয়ার থাকে তো নিতে পারে। আমরা এটা সচেতন থাকবো, আমরা দেখবো জিনিসটা কতটা কি আমরা সামলাতে পারি। সরকারি হাসপাতাল থেকে রেফার রোগীকে চুরির ঘটনায় নেতারা মুখ খুলেছেন। অবিলম্বে এই সমস্ত নার্সিংহোম খুলে যে সমস্ত প্রতারক চক্র আর সাধারণ মানুষকে বিপথে নিয়ে যাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হোক। সারা বাংলা জেলার প্রত্যেকটা জেলা প্রশাসন এতটাই অ্যাক্টিভ এবং এতটাই কনসার্ন টুয়ার্ডস দ্য পাবলিক, অত্যন্ত সচেতনভাবে মানুষের যে কোনো বিপদ থেকে মানুষকে উদ্ধার করার জন্য স্বতঃপ্রণোদিত আছে। গোটা এই চক্রের সঙ্গে জড়িত বলে যে অভিযোগ উঠছে অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে, সেই সমস্ত অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধেও কিন্তু কড়া পদক্ষেপ নিচ্ছে জেলা প্রশাসন। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। মালদা স্কুলের পর এবার সরকারি হাসপাতালেও সাপের বাসা। তুমুল শোরগোল মালদার বুলবুলচন্ডী RN রায় গ্রামীণ হাসপাতালে। এক্স-রে বিভাগ থেকে জরুরি বিভাগে দাপিয়ে বেড়ালো সাপটি। সাপের উপদ্রবে পালালেন রোগী ও স্বাস্থ্যকর্মীরা। গতকালই আমরা দেখিয়েছিলাম ইংরেজবাজার পুরসভার রেন্টাল হাউজিং এস্টেট প্রাথমিক বিদ্যালয়ের ছবি। সেখানে দেখা যায় সরকারি স্কুলে সাপের বাসা, আর আজ হাসপাতালের এই বেহাল ছবি। দুটো ছবি একসঙ্গে। এখানে সাপ দেখলাম। কত বড়? বিরাট বড়। কি করেছিল সাপটা? সাপটা এই ঘুরে ওই ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, কেউ উদ্ধার করতে পারেনি। এসেছিল কেউ উদ্ধার করতে এসেছিল না। ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশকে সাহায্য করেন তারা, মাস গেলে ভাতা পান তারা, অথচ সেই সিভিক ভলেন্টিয়ারই কিনা মাঝ রাস্তায় হাত পাচ্ছেন কেন? অভিযোগ ট্রাক চালকদের থেকে প্রকাশ্যে তোলাবাজি চালাচ্ছেন সিভিক ভলেন্টিয়াররা। সেই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ্যে আসতেই ফের শোরগোল পড়ে গিয়েছে। এই দেখো বারাসাত কলোনি মোড়, বারাসাত কলোনি। একটার পর একটা ওভারলোডেড লরি যাচ্ছে, রাস্তায় একটু থমকাচ্ছে গাড়ির চাকা, চালক হাত বাড়িয়ে টাকা দিচ্ছেন, এক ব্যক্তি সেই টাকা পকেটে ঢোকাচ্ছেন। শুক্রবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হচ্ছে ঝড়ের বেগে। মাঝ রাস্তায় ট্রাক থামিয়ে তোলাবাজির অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। TV9 বাংলা এই ভিডিওর সত্যতা যাচাই করেনি, কিন্তু তাই বলে বিতর্ক থামেনি। যিনি ভিডিওটা তুলেছেন তার দাবি এটা বারাসাত কলোনি মোড়ের ঘটনা। শুক্রবার রাতে ঠিক এভাবেই নাকি এক সিভিক ভলেন্টিয়ার ওভারলোডেড গাড়ি থেকে টাকা তুলছিলেন। ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশকে সাহায্য করতেই সিভিক ভলেন্টিয়ারের নিয়োগ। সেই সিভিকের বিরুদ্ধেই খুল্লা তোলাবাজির অভিযোগ। এই ভিডিওকে হাতিয়ার করে বিরোধীদের অভিযোগ, পুলিশের সিভিকদের এটা অধিকারে জন্মে গেছে ট্রাক দেখলে বেআইনি পার্কের থেকে টাকা তোলা। এসপিদের দেখা উচিত এই কাজগুলো যাতে বন্ধ হয়। তো শুধু বারাসাত কলোনি মোড়ের ঘটনা নয়, গোটা পশ্চিম বাংলা জুড়ে আপনার এই যে ট্রাফিক পুলিশ, আবার অন্যদিকে থানার অফিসাররাও সিভিক ভলেন্টিয়ার্সকে দিয়ে গাড়ি থামিয়ে বিভিন্নভাবে এইভাবে তোলা তুলছে। অন্যদিকে পশ্চিমবাংলার সরকারও এই যে মোটর ভেহিকলস অফিসারদের কাছে বছরে এত হাজার কোটি টাকা তুলে দিতে হবে, সেই টাকার সঙ্গে এরাও রোজগার করছে। সিভিক ভলেন্টিয়ারের তোলাবাজি দেখে তোপ দেখেছেন বিরোধী দলনেতাও। সোশ্যাল মিডিয়ায় তাঁর অভিযোগ, পুলিশ এখন আইন শৃঙ্খলা রক্ষা ছেড়ে তোলাবাজিতে ব্যস্ত। জাতীয় সড়কে প্রতিদিন চুক্তিভিত্তিক সিভিকদের দিয়ে টাকা তোলানোর অভিযোগও এনেছেন শুভেন্দু অধিকারী। বারবার সিভিক ভলেন্টিয়ারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, তাই তো পুলিশের নিচতলাকে সতর্ক করতে দেখা গিয়েছে খোদ মুখ্যমন্ত্রীকেও। মানুষ গাড়ি নিয়ে রাস্তায় যাবে, হ্যাঁ আপনার আইনত থাকলে আপনাকে নিশ্চয়ই টাকা দেবে লাইসেন্স ফি। আইন যদি না থাকে আপনি নিজে কেন টাকাটা পকেটে নেবেন? মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও কি টনক নড়েনি? চলতি মাসের 7ই মার্চ মালদায় টাকা না দেয়ায় 3 সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছিলেন পিকআপ ভ্যান চালক। বলে 1000 টাকা করে দাও, আমরা বলছি যে 1000 টাকা না দাদা কিছু কম করেন, 500 টাকা নেন। বলছে যে কেন 500 টাকা নিবো, গাড়ি ভরে ভরে গরু নিয়ে যাচ্ছ আর 500 টাকা নিবো, 1000 টাকা লাগবেই। বলছি আমি দিব না 1000 টাকা। ও বলছে যে দিবি না, চলো অফিসে চলো। অফিসে নিয়ে যে আমাদেরকে ওরা 3 জন ছিল, আমাদেরকে মারধর অনেক করে। এবার বারাসাতের কলোনি মোড়ে সেই সিভিকের বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ। তারা পুলিশের লোকও নয়, তারা পুলিশকে হেল্পিং হ্যান্ড এবং ট্রাফিক কাজের জন্য ন্যস্ত করা থাকে, কিন্তু সেই কাজ করতে দিয়ে সে যদি টাকা তোলে তাহলে হি উইল বি অ্যারেস্টেড ফর দ্যাট, এবং দ্রুত অ্যারেস্ট করে একে চার্জশিট দিতে হবে।
বিতর্কের মধ্যেই বারাসাত পুলিশের বিবৃতি, সিনিয়র এক পুলিশ আধিকারিককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। যেখানে খোদ মুখ্যমন্ত্রী টাকা তোলা নিয়ে বারবার পুলিশের একাংশকে সতর্ক করছেন, সেখানে কি করে রাস্তায় হাত পাচ্ছেন সিভিক ভলেন্টিয়াররা? কোথা থেকে এত সাহস পাচ্ছেন তারা? দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে এবার রাজ্যে ফের আক্রান্ত উর্দি। ভাঙড়ের পোলেরহাট থানার নাটাপুকুরে আক্রান্ত কলকাতা পুলিশের কনস্টেবল। কর্তব্যরত অবস্থায় সুশান্ত মণ্ডলকে ধাক্কা, কিল, চড় মারার অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হামলার ছবি। ভিডিও সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। জানা গেছে জমি সংক্রান্ত বিষয়ে দুই পরিবারের ঝামেলায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। অভিযোগ, সে সময় হঠাৎ এক যুবক কর্তব্যরত কনস্টেবলকে ধাক্কা মারে। অভিযুক্ত যুবককে আটক করলে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। পুলিশের গাড়ি ভাঙচুরের হুঁশিয়ারিও দেওয়া হয়, এমনটাই অভিযোগ। ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ। আর শুধুমাত্র এই একটা ঘটনাই নয়, সম্প্রতি একাধিকবার আমরা দেখিয়েছি আপনাদেরকে, ছবি দেখাচ্ছি আপনাদেরকে, ডেট দিয়ে দিয়ে দেখাচ্ছি কিভাবে বারবার করে পুলিশ আক্রান্ত হয়েছে, দুষ্কৃতীদের হামলার মুখে পড়েছে। ভাঙড়, ঘাটাল, ডোমকল সমস্ত জায়গাতেই এই একই ছবি দেখা গেছে। সেই ছবিগুলো পরপর দেখাচ্ছি। বাঁকুড়া, জয়নগর, দক্ষিণ দিনাজপুরেও সেই একই ছবি দেখাচ্ছি, সেই ছবি আপনাদেরকে। বাংলায় পুলিশের কিছু করার ক্ষমতা তো দিদি কেড়ে নিয়েছে না। পুলিশের দাঁত নোখ এই বাংলার মুখ্যমন্ত্রী সব ভেঙে দিয়েছে। তো এখন পুলিশকেও মার খেতে হবে পাবলিকের মতন। দিদির দলের দয়াতে পুলিশ চাকরি করবে, কখনো যদি দয়া দক্ষিণ্য না পায় তখন মার খেতে হবে। ডিজি সাহেব তাকে বলতে হবে আমাদের উপর হামলা হলে আমরা তার কড়া ব্যবস্থা নেব, একটা গুলি চললে 4টে গুলি চালাবো। আরে গুলি না চালিয়ে ব্যবস্থা নেন না ভাই, গুলি আপনাকে চালাতে বলছি না আমরা, কিন্তু আপনি বাংলার মানুষকে না বাঁচাতে পারেন আপনার পুলিশ বাহিনীকে তো বাঁচান। পুলিশকে কেন মারা হবে? পুলিশকে মারা কখনোই উচিত না, যারাই করে থাকুন সেটা ঠিক নয়, ওটা স্থানীয় বিষয়, পুলিশ প্রশাসন দেখছে। কোচবিহারে 70 বছরের পুরনো কীর্তনের অনুষ্ঠান বন্ধ করার অভিযোগ। মত্ত অবস্থায় পুলিশের তাণ্ডব। কীর্তন বন্ধ করার অভিযোগ উদ্যোক্তাদের। কীর্তন বন্ধের তীব্র বিরোধিতা করে সমাজ মাধ্যমে পোস্ট কোচবিহারের দক্ষিণের বিজেপি বিধায়কের। কীর্তন নয়, মাইক বন্ধ করতে বলা হয়, দাবি পুলিশের করে। খবর পেয়ে ঘটনাস্থলে যান রবীন্দ্রনাথ ঘোষ। বিভাজনের রাজনীতি, বিজেপি আক্রমণে তৃণমূল। র্যাপিড অ্যাকশন ফোর্স আইসে মাইক কাইটে কীর্তন বন্ধ করে দিছে। ওরা বলছে কেউ নাকি মাইক চালাইতে পারবে না, কিন্তু মাইকটা হালকাই চলতেছিল, তেমন কোনো না। আর এমনিতে আমরা মাইক বন্ধই রাখি রাত্রে, এটা অষ্টকালীন ছিল, তো রাস কীর্তন মাইক ছাড়া হয় না। টাউন বাবু যে ছিল সে আমাদের প্রেসিডেন্টকে বললো তাহলে সাউন্ডটা অল্প করে দিয়ে আপনি অনুষ্ঠানটাকে শেষ করেন, আর কালকে সকালবেলা এসে থানায় দেখা করেন। তো বললো যে আচ্ছা ঠিক আছে স্যার, আমাদের যদি কোনো ভুল টুল হয় আপনি আমাদেরকে ক্ষমা করবেন। এই কথা বলার পরে ওনার কিছুটা গেল, আবার ফিরে আসলো, এসে বললো যে না মাইক পুরো বন্ধ করতে হবে। হ্যাঁ, তারটা সব ছিঁড়ে টিড়ে দিল। সুমন কল্যাণ থেকে এই মুহূর্তে আপডেটটা নেব। সুমন কল্যাণ, দেখো, পুলিশের কাছে একটা অভিযোগ যায় গতকাল রাতে। পাশেরই দুজন এই অভিযোগ জানায় যে মাইক বাজছে, সেই মতোই পুলিশ এখানে এসে মাইক বন্ধ করে দেয় বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। কিন্তু এখানকার যারা কীর্তনের সঙ্গে যুক্ত, যারা নাম সংকীর্তন করেন, তাদের বক্তব্য 70 বছরের বেশি বছর ধরে কিন্তু এই এলাকায় নাম সংকীর্তন হয়ে চলছে এবং বহু পুরনো এর ইতিহাস রয়েছে। এটাকে বন্ধ করে দেওয়া, এটা কিন্তু ভালোভাবে নেয়নি তারা, ফলে তারা কিন্তু অভিযোগ করেছেন এবং পুলিশেরও দুজন মদ্যপ অবস্থায় এসে তাদেরকে হুমকি দিয়েছে, পরবর্তীতে মাইক বন্ধ করে দিয়ে গেছে। তবে পুলিশের যেটা বক্তব্য যে তারা কীর্তন বন্ধ করেনি, তারা শুধু মাইকের আওয়াজটা বন্ধ করে দিয়েছিলেন। ফলে সব মিলিয়ে কিন্তু নিখিল রঞ্জন দে বিজেপির বিধায়ক, তিনি অভিযোগ করেছেন, তৃণমূলের অভিজিৎ দে ভৌমিক জেলার সভাপতি, তিনি এসে পরিস্থিতি সামাল দিয়েছেন। সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটা কিন্তু বলাই যায় যে স্বাভাবিকভাবে এই ঘটনায় একটা রাজনৈতিক প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। কে কি বলছেন আপনাদেরকে শোনাই। পুরাতন পোস্ট অফিস পাড়ার কীর্তন, যেটা মানুষের একটা ভাবাবেগ জড়িত হয়ে আছে, সেখানে কীর্তনটাকে বন্ধ করে দিয়ে পশ্চিমবঙ্গের বীরপঙ্গু পুলিশরা যারা এই কাজটি করলেন, আগামী দিনে
পশ্চিমবঙ্গের মানুষ তথা হিন্দু সম্প্রদায়ের মানুষ এর যথাযোগ্য জবাব দেবেন। উনি বারংবার ভুল পদক্ষেপ নিচ্ছেন, ওনার সময় খারাপ যাচ্ছে, ভুল পদক্ষেপ নিচ্ছেন, কথাগুলো ভুল বেরিয়ে যাচ্ছে। আমরা নাম সংকীর্তন প্রেমী, হরির নাম শ্রবণ করি, প্রত্যেক দিন শ্রবণ করি, হিন্দু ধর্মাবলম্বী মানুষ। আমাদের মনে হয় না যে কীর্তন বন্ধ করার মতন উদ্ধত্ত শক্তি বাংলায় আছে। যারা এগুলো প্রচার করছে তারা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করবার চেষ্টা করছে, একটা সাম্প্রদায়িকতার সৃষ্টি করবার চেষ্টা করছে, এবং তার ফল কি হচ্ছে, এরা যখন অন্য কোথাও যাচ্ছেন সেখানে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ দেখা দিচ্ছে যে এইভাবে যে একটা সাম্প্রদায়িকতার বিষ যারা ছড়াতে চায় তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। রাজনীতি ছেড়ে দেবেন, তবু মেজাজ হারাবেন না। যা বলেছেন মেজাজ ঠিক রেখেই বলেছেন। বিতর্কিত মন্তব্য নিয়ে শোরগোলের পরও নিজের অবস্থানে অনড় দিলীপ ঘোষ। শনিবার সকালে দিলীপের বাড়ির সামনে বিক্ষোভ দেখান তৃণমূল নেতাকর্মীরা। পাল্টা বিক্ষোভকারীদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন বিজেপির প্রাক্তন সাংসদ। বিতর্কের সূত্রপাত শুক্রবার। খড়গপুরের একটি রাস্তা উদ্বোধন করতে গিয়ে মহিলাদের বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারান দিলীপ ঘোষ। এমপিও একজন বাপ তুলে বলতে পারেন 14 পুরুষ তুলবো বিষয়টা এখানেই মেটেনি। দুপক্ষের বাদানুবাদ গড়ায় আরো কিছুটা। রীতিমতো উনি গালিগালাজ করে কথা বলছে, গলায় পা তুলে দেবো। আপনি যদি আমাদেরকে আমরা যদি আরেকটা প্রশ্ন করি, 500 টাকা নিয়ে ঘেউ ঘেউ করে, আমি বলছি আমার বাপের টাকা, কারো বাপের টাকা না। কার বাপ বলুক, কার বাপের টাকা? দিলীপ ঘোষ বাপ তুলেই বলবে, যারা ঘেউ ঘেউ করবে তাদেরকে বাপ তুলেই বলবে। দিলীপ ঘোষের একের পর এক বিতর্কিত মন্তব্যকে ঘিরে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। কালকে যে কথাটা আপনি বলেছেন যে 500 টাকার জন্য ঘেউ ঘেউ করছে, আমাদের বাংলার মা, বাংলার বোনেরা আমাদের কাছে দেবীর মতো, অন্তত মা দেবীকে কখনো অসম্মান করবেন না। দিলীপ ঘোষ যেভাবে মানুষের উপরে তেড়ে গেছেন, যেভাবে কথা বলেছেন, অসভ্যতা কখনো মেনে নেওয়া যায় না। এরপরও অবশ্য থেমে থাকেননি দিলীপ। শনিবার সকালে চা চক্রে ফের হুঁশিয়ারি দেন তিনি। যা বলেছি ঠিক বলেছি, আর আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি যদি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো আমি, সে যত বড় নেতা হোক। দিলীপের এই মন্তব্যের পরে তার খড়গপুরের বাংলার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান তৃণমূলের কিছু নেতাকর্মী। তাদের দাবি সকলের সামনে ক্ষমা চাইতে হবে প্রাক্তন সাংসদকে। তখন অবশ্য বাড়িতে ছিলেন না দিলীপ। আমি যাচ্ছি, কে ক্ষমা চাওয়ার কথা বলছে আমি দেখছি। যারা অসভ্যের মতো, আমি কাজে গেছিলাম সেখানে অসম্মান করেছে, আমাকে বিক্ষোভ দেখিয়েছে, তাদের আগে ক্ষমা চাওয়া উচিত। এর মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান বিজেপি কর্মীরাও। স্লোগান পাল্টা স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কিছুক্ষণের মধ্যে নিজের বাড়ির সামনে পৌঁছে যান দিলীপ ঘোষ। সেখানে রীতিমতো মারমুখী মেজাজে দেখা যায় তাকে। দ্বিতীয়বার যেন এটা করার সাহস না করে, তারপরে সীমা পার হয়ে যাবে। দিলীপ ঘোষ খালি বলেছে, কালকে বলেছিলাম গাড়ি চালিয়ে দেবো উপর দিয়ে, আমি কিন্তু সত্যি সত্যি চালিয়ে দেবো। আমার সামনে নেই, পিছনে নেই, মা আমার নাম কেটে দিয়েছে লিস্ট থেকে। তোমাদের কি হবে ছেলে মেয়ে বউদের ভেবে তারপরে আমার সঙ্গে লাগতে আসবে। কে হে বাবা দিলীপ ঘোষ? কারা এইসব নেতা? তৃণমূলের আর বিজেপি? ওই সঙ্গে যা থাকে পুলিশ টুলিশ হ্যান্ডান ইত্যাদি ইত্যাদি, হয় রাজ্যে নাহলে কেন্দ্রের, সরিয়ে দিয়ে চলুক রাস্তায়। 7 মাস, 1 মাস, 2 মাস, 4 বছর দেখে নেওয়া যাবে, মানুষ দেখে নেবে। ইলেকশন কমিশনের দ্বারা স্বীকৃত দল, তার রাজনৈতিক কর্মকাণ্ডে না আমি না আপনি কেউ বাধা দিতে পারি না। সেটা যদি বাধা দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে এটা অবশ্যই বলতে হবে সেখানে গণতন্ত্র নেই। তার বিরুদ্ধে রাস্তার মহিলাদের নামিয়ে দিচ্ছে তৃণমূল, এমন অভিযোগও করেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। নাকি চেয়ারম্যান বলেছে যদি ওদের লোকজন আসতো দিলীপ ঘোষ কি করতো। আমি কালকে যাব, তুমি লোকজন ডাকো, আমি যাচ্ছি। চোর চামার পাঠাবে না, চামচা বেলচা ভাড়ার লোক পাঠাবে না, আর কটা রাস্তার মেয়েকে পাঠিয়ে দেবে না। তাদের গায়ে হাত দিয়ে আমাদের লজ্জা করে। যারা খড়গপুর ঘুরে ঘুরে গালাগালিতে আর মার খায়, লোকে রাস্তায় বেঁধে রাখে এদের কাছে, এদের নিয়ে রাজনীতি করো কেন? कहीं पे निगाहें कहीं पे निशाना। ওনাকে যারা পদচ্যুত করেছে, ওনাকে যারা হারিয়েছে, ওনাকে যারা সাবোটাজ করেছে, ওনাকে যারা কেন্দ্র বদল করেছে, ওনাকে যারা দিল্লির পথ থেকেও সরিয়েছে, ওনাকে যারা এখন সভাপতি হতে বিরোধিতা করছে, উনি তাদের বলতে চাইছেন
না হলে কোনো রাজনৈতিক নেতা এই ধরনের কথা বলে? রাজনীতিতে তো বিরোধিতা থাকবে। বিজেপিতে এই মুহূর্তে পদহীন দিলীপ। বিধানসভা ভোটের আগে তাকে ঘিরে দলের অন্দরে নানা চর্চা চলছে। তার মধ্যেই স্বমেজাজে দেখা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে। শীর্ষ নেতৃত্বকে কোনো বার্তা দেওয়ার চেষ্টা? মেদিনীপুর থেকে দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা।